একজন স্টুডেন্টও এখানে লেফট আউট ফিল না করে। ঠিক আছে, ওকে আমরা সামনের দিকে চলে যাই। দেখো প্রথমে আমাদের একটা সিন প্যাসেজ দিয়ে শুরু হয়েছে, তো এই সিন প্যাসেজ দিয়ে আলোচনা করব। তো সিন প্যাসেজ পড়তে গেলে তোমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে? তো সিন প্যাসেজ থেকে যেসব প্রশ্ন থাকে তার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসে তোমার ভোকাবুলারি থেকে, অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম। একটা শব্দ দিয়েছে, তারপর বলেছে এই শব্দটার মিনিং কি। মাথায় রাখবা একটা শব্দের মাল্টিপল মিনিং থাকতে পারে, তবে আমাদের পরীক্ষায় অ্যান্সার করার সময় এটা মাথায় রাখতে হবে যে প্যাসেজের সাথে অর্থের সঙ্গতি আছে কোন ওয়ার্ডটার। কোনো একটা শব্দের 5টা মিনিং, কিন্তু প্যাসেজে একটা অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে অ্যান্সার কিন্তু ওইটাই হবে। বাকিগুলো কারেক্ট হইলেও কিন্তু ওটার জন্য তোমাকে নাম্বার দিবে না। এই জন্য প্যাসেজের উপরে আমাদের সম্পূর্ণ দক্ষতা থাকা খুবই দরকার। তাহলে দেখো প্যাসেজটা আমরা পড়ে যাই। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. বিশাল একটা বাক্য, শুরু থেকে আসি। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করেছিলেন অ্যাপার্থেইডের যে শিকল সেখান থেকে মুক্ত করার জন্য। তাহলে অ্যাপার্থেইড শব্দটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে বর্ণবাদ বা রেসিজম যেটাকে বলে থাকি। তো বর্ণবাদ মানে এটা বুঝো না যে শুধু গায়ের রং ভিত্তিতেই মানে মানুষের উপর বৈষম্য করা হলো, সেটা বর্ণবাদ। তো যে কোনো ধরনের বর্ণবাদ হতে পারে, এখানে যেমন গায়ের রঙের কথা নিয়েই মেইন ফোকাস করা হয়েছে। বাট তোমার হিন্দু মুসলমানের ভিতরে যে ভেদাভেদ সেটা রেসিজম, ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে যে ভেদাভেদ এটাও রেসিজম, আবার হচ্ছে নোয়াখালী বরিশালের মানুষের ভিতর যে ভেদাভেদ এটা হচ্ছে এক ধরনের রেসিজম বা অ্যাপার্থেইড। তো বর্ণ কথাটার অর্থ হচ্ছে জাত, অর্থাৎ জাতি অথবা তো দুইটা জাতির ভেতরে যে বৈষম্য বা ডিসক্রিমিনেশন সেগুলোকে মুক্ত করে একটা মাল্টিরেসিয়াল ডেমোক্রেসির দিকে নিয়ে গিয়েছিলেন। কেন মাল্টিরেসিয়াল ডেমোক্রেসির দিকে নিয়ে গিয়েছিলেন? মাল্টিরেসিয়াল শব্দের অর্থ হচ্ছে বহুজাতিক। রেসিয়াল শব্দটার অর্থ কি খেয়াল করো? রেসিয়াল শব্দটার অর্থ হচ্ছে জাতিগত, আর মাল্টি শব্দের অর্থ হচ্ছে বহু। এর আগে সাউথ আফ্রিকাতে তোমার শুধুমাত্র শ্বেতাঙ্গরাই তোমার শাসন করত এবং তাদের কথাই মানে ওখানে গ্রহণ করা হতো। তো সেইখান থেকে বের করে তিনি সব জাতির প্রতি অধিকার যাতে আদায় করা হয় সেই বিষয়টা নিশ্চিত করেছিলেন। এটাকেই বলা হয় মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি। তো ডেমোক্রেসি শব্দটার অর্থ হচ্ছে গণতন্ত্র। তিনি বহুজাতিক গণতন্ত্র ব্যবস্থার দিকে নিয়ে গিয়েছিলেন কাকে? সাউথ আফ্রিকাকে। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলেশন হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে কিসের প্রতীক হিসেবে তিনি? তিনি হচ্ছে শান্তি এবং তোমার একটা পুনর্মিলনের প্রতীক হিসেবে তিনি কাজ করেছিলেন। তিনি হচ্ছে পুরো পৃথিবী জুড়ে যে স্ট্রাগল আছে সেটার এমবডি করেছিলেন। এমবডি মানে কি? তোমার প্রাতিষ্ঠানিক রূপ দেয়া বা সেটাকে সংগঠিত করা। তো পৃথিবী জুড়ে যে সংগ্রাম চলছিল, যে আন্দোলন চলছিল, সেটাকে আমরা কি মানে এই নেলসন ম্যান্ডেলা কি করেছিলেন? সেটাকে এমবডি করেছিলেন। তো শ্যাকল শব্দের অর্থ হচ্ছে শিকল। এটার মানে কি? শিকল। তাইলে এখানে এমবডির সমার্থক শব্দ আমরা বলতে পারি কোনো কিছুকে স্ট্রাকচার করা বা রূপ দেয়া বা রূপান্বিত করা, রূপায়িত করা। এই বিষয়গুলোকে বলা হয় তোমার কি? এই বিষয়গুলোকে বলা হয় তোমার এমবডি করা। একজন লিখেছো ভাই রিকনসিলেশনের মিনিং কি? অনেক মিনিং হইতে পারে এটা। রিইউনিয়ন বলতে পারো তুমি, ইউনিফিকেশন বলতে পারো, অ্যাডজাস্টমেন্ট বলতে পারো, আর কি কি বলতে পারো? রিঅ্যাপ্রোচমেন্ট বলতে পারো, র্যালি বলতে পারো, কনসিলেশন বলতে পারো, অনেক শব্দ বলা যায়। সেগুলো তো বলতে গেলে শেষ করা যাবে না। তো যাই হোক, imprisoned for nearly 3 decades, প্রায় 3 যুগ ধরে তিনি imprisoned ছিলেন for his fight against the white minority rule। তার মানে তিনি 3 যুগেরও বেশি সময় ধরে বা প্রায় 3 যুগ ধরে তিনি কারাগারে ছিলেন। কেন? কারণ তিনি হোয়াইট মাইনরিটি রুলের এগেইনস্টে কথা বলেছিলেন। তো হোয়াইট মাইনরিটি মানে কি? তো মাইনরিটি মানে হচ্ছে তোমার সংখ্যালঘু, আর হোয়াইট মানে হচ্ছে শ্বেতাঙ্গ। এটা তো আমরা বুঝলাম। আচ্ছা, তোমাদেরকে কি বলা হয়েছে? প্রশ্ন কোথায় করবা? হ্যাঁ বলো, প্রশ্ন কোথায়? প্রশ্ন করবা কোয়েশ্চেন অ্যান্সার বক্সে, ঠিক আছে? একজন লিখছে সাদিকা চ্যাট বক্স। চ্যাট বক্সে প্রশ্ন করতে বলেছে, বলো। তাহলে এগুলো তো মনে রাখতে হবে। যাই হোক, দেখো আফ্রিকাতে তো কৃষ্ণাঙ্গ মানুষ বেশি। আফ্রিকাতে তুলনামূলক মানে কম কারা? সাদারা ছিল। কিন্তু ওই সাদারাই একসময় আফ্রিকাকে রুল করত। দ্যাট ইজ ওয়াই বলা হয়েছে হোয়াইট মাইনরিটি রুল। এর এগেইনস্টে লড়াই করতে যেই কিন্তু কারাবন্দী হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। তাহলে রিজলভ শব্দের অর্থ কি? কোনো কিছুকে মীমাংসা করা
বা কোনো কিছুর সলিউশন করা, তাহলে রিজলভ মানে সলিউশন। কিন্তু এখানে রিজলভ শব্দটা তোমার প্রমিস বা প্রতিজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে। কোন অর্থে? প্রতিজ্ঞা বা প্রমিস অর্থে ব্যবহৃত হয়েছে রিজলভ শব্দটা। তাহলে রিজলভ শব্দের দুইটা অর্থ, একটা মীমাংসা করা কিংবা সলিউশন, আর এই বাক্যে রিজলভ শব্দটা প্রমিস কিংবা প্রতিজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে ম্যান্ডেলা কিন্তু কখনোই তার যে প্রতিজ্ঞা বা তার যে পণ সেইটা ভুলে যান নাই। কিসের জন্য? পিপলস ইমানসিপেশন, তার মানে মানুষের যে ইমানসিপেশন সেটার জন্য, তার যে লড়াই করার জন্য তিনি যে সংকল্পবদ্ধ হয়েছিলেন বা শপথ নিয়েছিলেন, সেটা কিন্তু ভুলে যান নাই। তাহলে ইমানসিপেশন এই শব্দটার অর্থ হচ্ছে মুক্তি বা স্বাধীনতা। ঠিক আছে? মুক্তি বা স্বাধীনতা, এটার সমার্থক শব্দ হিসেবে বলতে পারি আমরা ফ্রিডম, লিবার্টি, ইন্ডিপেন্ডেন্স। এই শব্দগুলোকে বলতে পারি ইমানসিপেশনের সমার্থক শব্দ। ঠিক আছে? এরপরে দেখো, হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথেইড হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। তিনি সংকল্পবদ্ধ ছিলেন কি করার জন্য? অ্যাপারথেইডটাকে তোমার মানে একদম টোটালি ভাবে মিশিয়ে দেওয়ার জন্য বা এটাকে দূর করার জন্য। while avoiding a civil war, তো সিভিল ওয়ার শব্দটার অর্থ হচ্ছে গৃহযুদ্ধ। যখন একটা দেশের ভেতরেই যুদ্ধ লেগে যায় তখন সেই যুদ্ধগুলোকে আমরা গৃহযুদ্ধ বলি বা ইংলিশে বলা হয় সিভিল ওয়ার। বুঝতে পেরেছো? ওয়ার উইদিন আ ওন টেরিটরি, তাহলে নিজের ঘরের ভিতর কোনো যুদ্ধ হইলে আমরা ওটাকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ বলি, তেমন একটা দেশের ভিতর যদি যুদ্ধ হয় সেটা হচ্ছে সিভিল ওয়ার। তাহলে তিনি একটা সিভিল ওয়ার না করে কিভাবে হচ্ছে এই বর্ণবাদকে নিরসন করা যায় সেটার জন্য তিনি সংকল্পবদ্ধ ছিলেন বা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, যেটাকে ডিটারমাইন বলা হচ্ছে। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তার যে প্রেস্টিজ ছিল, তার যে সম্মান এবং তার যে অন্যান্য গুণাবলী, সেটা কিন্তু পৃথিবীর মানুষের যে সহযোগিতা সেটা পেতে তাকে সহায়তা করেছিল। দেখো তারপরে তিনি কি বলেছেন, আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতিগত যে বৈষম্য সেগুলোকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি মানে খুব দৃঢ়ভাবে, অ্যান্ড অল ইটস ম্যানিফেস্টেশনস, তাহলে ম্যানিফেস্টেশন অর্থ হচ্ছে বহির্প্রকাশ। কোনো কিছুকে আমরা প্রকাশ করে জানাচ্ছি সেটাকে আমরা ম্যানিফেস্টেশন বলা হয়। যেমন আহ কি বলে, তোমার ভিতরে সুপ্ত প্রতিভা আছে, তুমি সেই প্রতিভাকে দেখাচ্ছ বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করে, তার মধ্য দিয়ে, তাহলে সেটাকে আমরা বলতে পারি ম্যানিফেস্টেশন অফ ইয়োর ট্যালেন্ট। তেমনি ভাবে এখানে রেস ডিসক্রিমিনেশনের কথা বলা হচ্ছে জাতিগত যে বৈষম্য, সেই বৈষম্য এবং এর সকল ধরনের বহিঃপ্রকাশকে তিনি একদম মন থেকে ঘৃণা করতেন। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, ঠিক আছে, আই উইল ফাইট ইট নাও, উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ দ্য ডেজ। তার মানে তিনি সারা জীবন ধরে যুদ্ধ করেছেন, এখনো করছেন এবং ভবিষ্যতেও করবেন নিজের শেষ জীবন ধরে। ঠিক আছে? তারপরে দেখো, ম্যান্ডেলা সেইড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। তাহলে ম্যান্ডেলা যে ওপেনিং স্পিচটা দিয়েছিলেন সাউথ আফ্রিকার ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার পরে, সেখানে তিনি বলেছিলেন, দ্য টাইম ফর হিলিং অফ দ্য আউন্স হ্যাজ কাম। হিলিং মানে কি? কোনো কিছুকে নিরাময় করা। ঠিক আছে? নিরাময় করা হচ্ছে হিলিং এর মিনিং। আর অন শব্দের অর্থ হচ্ছে ক্ষত। তার মানে ইনজুর্ড হইলে যে কন্ডিশনটা হয় সেটাকে অন্ট বলি, সেইটাকে যখন আমরা ট্রিট করি সেটাকে হিলিং বলা হয়। হিলিং মানে কি? ট্রিটমেন্ট, বা তুমি ট্রিট করা বলতে পারো। তাইলে দ্য টাইম ফর হিলিং অফ দ্য আউন্স হ্যাজ কাম, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasms দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। তাহলে যেই ধরনের ঘৃণা বা যে ধরনের বিদ্বেষ আমাদেরকে পৃথক করেছিল, সেইটাকে এক করার সময় এখন এসে গেছে। তাইলে যে ঘৃণা বা বিদ্বেষ আমাদেরকে পৃথক করেছিল সেটাকে এক করার সময় এসে গেছে, এই জন্য এই কথাটাই বলা হয়েছে। এরপরে দেখো, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, তার মানে কি অবশেষে আমরা আমাদের যে রাজনৈতিক যে মুক্তি সেই মুক্তিটা লাভ করেছি। তো ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, 1993 সালে ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। অ্যান অনার হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক, দ্য হোয়াইট আফ্রিকান leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid। তার মানে 3 বছর আগে, অর্থাৎ তিনি কারামুক্ত হয়েছিলেন, তার মানে 90-এর দশকের একদম শুরুতে। এরপরে তোমার নেলসন ম্যান্ডেলা তিনি কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন কার সাথে? এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে। তার কারণ কি? তারা মানে ওই লোক নেলসন ম্যান্ডেলাকে কারামুক্ত করেছিলেন এবং পরবর্তীতে তারা দুইজন মিলেই যে বর্ণবাদ সেটাকে নিরসন করেছিলেন। তো নেগোসিয়েট শব্দের অনেক মিনিং আছে। নেগোসিয়েট মানে বার্গেইন হতে পারে, দর কষাকষি, কিন্তু এই বাক্যে নেগোসিয়েট শব্দটা ব্যবহৃত হয়েছে মীমাংসা বা সলিউশন অর্থে। অর্থাৎ অ্যাপারথেইডের যে সলিউশন
সেই সলিউশন করেছিলেন কারা? নেলসন ম্যান্ডেলা। আর FW ক্লার্ক সে কথাটাই ব্যাখ্যা করা আছে এই বাক্যে। দেখো, ম্যান্ডেলা went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repressions to AIDS। মানে কি, ম্যান্ডেলা যখন দেখো প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনি শুধুমাত্র নিজের দেশের ভিতরেই কনফাইন্ড রাখলেন না নিজেকে, তিনি একটা প্রমিনেন্ট রোল প্লে করা শুরু করলেন পুরো পৃথিবীতে, ওয়ার্ল্ড স্টেজে প্রমিনেন্ট। প্রমিনেন্ট কি বলতে পারো? নোটেবল, বা তুমি এক্সক্লুসিভ রোলের কথা বলতে পারো, বা যেটা হচ্ছে তোমার মনে রাখার মতো বা স্মরণীয় বা গুরুত্বপূর্ণ প্রমিসিং একটা রোল রেখেছিলেন ওয়ার্ল্ড স্টেজে। কিসের জন্য? হিউম্যান ডিগনিটির অ্যাডভোকেসির জন্য। তো অ্যাডভোকেট অর্থ তো আমাদের দেশে আমরা আইনজীবীদেরকে অ্যাডভোকেট বলি, তবে অ্যাডভোকেট শব্দের অর্থ হচ্ছে কারো পক্ষে কথা বলা, কারো জন্য সাফাই গাওয়া, সেটাকে অ্যাডভোকেসি বলা হয়। আর যারা কাজটা করেন তাদেরকে অ্যাডভোকেট বলা হয়। তাহলে নেলসন ম্যান্ডেলা কিন্তু হিউম্যান ডিগনিটি বা মানবাধিকার কিংবা মানুষের সম্মান মর্যাদা এগুলো নিয়ে তাদের পক্ষে কথা বলেছেন। দেখো, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, অর্থাৎ তিনি কিন্তু শুধুমাত্রই বর্ণবাদের ভিতরে সীমাবদ্ধ ছিলেন না, তিনি রাজনৈতিক যত অত্যাচার নির্যাতন ছিল, তাহলে রিপ্রেশন শব্দের অর্থ কি? অত্যাচার নির্যাতন, যত রাজনৈতিক অত্যাচার নির্যাতন সেখান থেকে শুরু করে এইডস মোকাবেলা, সবকিছু নিয়েই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কে? এই নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই। দেখো, হি ফর্মালি লেফট পাবলিক লাইফ in June 2004 before his 28th birthday, telling his adoring countrymen, adoring মানে কি? খুব পছন্দের বা ভালোবাসার, তিনি নিজের খুব মানে নিজের তো সব মানুষই তো পছন্দের, তো দেশবাসীকে, তার প্রিয় দেশবাসীকে বলেছিলেন, ডোন্ট কল ইউ, বাট হি রিমেইন্ড ওয়ান অফ দ্য। তো দেখো, রিভার্ড শব্দটার অর্থ কি? মানে শ্রদ্ধার সাথে স্মরণ, তাদেরকে রিভার্ড বলা হয়। বাট হি রিমেইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights। তাহলে এখানে অনেক কথা চলে আসছে কিন্তু দেখো, তাহলে প্রথম কথা কি? যে তিনি হচ্ছে বলেছিলেন আমাকে কল করার দরকার নেই, আমরা মানে আমি নিজেই তোমাদেরকে কল করব। অ্যান্ড এর পরবর্তীতে তিনি হচ্ছে পৃথিবীর ইতিহাসে কিন্তু এখনো একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে তাকে স্মরণ করা হয়। তার কারণ কি? তিনি এমন একজন সেলিব্রিটি বা লেজেন্ড ছিলেন, যার তোমার স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকার নিয়ে তার যে বার্তা ছিল, তার যে মেসেজ ছিল, সেটা খুব অটল বা দৃঢ় ছিল। তাহলে আনওয়েভারিং শব্দটা চলে আসছে, তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে অটল। তাহলে উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তো দেখো, হি ইজ অ্যাট এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড yours wherever you are। তার মানে তিনি একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়ায় ছিলেন। এপিসেন্টার মানে কি? কেন্দ্রবিন্দু, কিন্তু এখানে যুগ সন্ধিক্ষণ অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ধরো মাঝখানে তার যে সময়কালটা, এর আগের একটা সময়, পরের একটা সময়, অর্থাৎ আগে রেসিজম এক্সিস্ট করত, পরবর্তীতে সেটাকে অনেক বেশি পরিমাণে মিটিগেট করা হয়েছে। তাইলে তিনি দুইটা সময়ের মাঝখানে ছিলেন, দ্যাট ইজ ওয়াই হি ইজ কল্ড দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড yours। তিনি শুধুমাত্র সাউথ আফ্রিকা না, পুরো পৃথিবীর জন্য তিনি হচ্ছেন মানে একটা আমাদের আইডল বলা যেতে পারে। wherever you are। নাডাইন গোল্ডমায়ার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরেট ফর লিটারেচার, ওয়ান্স রিমার্কড। তাহলে নোবেল লরেট কাদেরকে বলা হয়? যারা নোবেল পুরস্কার প্রাপ্ত হন তাদেরকে বলা হয় নোবেল লরেট। তিনি এক সময় এ কথাটা বলেছিলেন। দেখো, দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট behind bars made him the world's most celebrated political prisoners and a leader of a mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's border, charged with capital offenses in 1963 Rivona trial। His statement from the dock was his political testimony। তো বিশাল বড় লাইন। তো প্রথম কথা, এখানে বার বলতে তোমার হচ্ছে কারাগারের কথা বোঝানো হচ্ছে বা জেলখানা। তাহলে জেলখানার ভেতরে যখন ম্যান্ডেলা বসবাস করছিলেন, তখন তিনি হচ্ছে কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে আলোচিত একজন রাজনৈতিক কারাবন্দী ছিলেন। ঠিক আছে, and তিনি মানে পুরো সাউথ আফ্রিকা না, পুরো বিশ্বের যত কৃষ্ণাঙ্গ মানুষ ছিলেন তাদের কাছে একদম মানে কি বলা যায়, মানে কাল্পনিক একজন, তিনি হচ্ছে মূর্তমান প্রতীক ছিলেন সবার কাছে, মানে একজন আইডল যাকে সবাই হচ্ছে ফলো করে। বুঝতে পেরেছো? এই কথাটা বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে
তাকে চার্জ করা হয় ক্যাপিটাল অফেন্সের সাথে। ক্যাপিটাল অফেন্স মানে কি, রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যদি কোনো অপরাধে লিপ্ত হয় সেটাকে আমরা ক্যাপিটাল অফেন্স বলি। অ্যান্ড এইটার যে ট্রায়াল হচ্ছিল, ট্রায়াল মানে কি, কোনো একটা অপরাধ করার পরে যখন অপরাধীকে বিচারের আন্ডারে নিয়ে আসা হয় সেটাকে আমরা বলি ট্রায়াল। তো তার স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যেটাকে আমরা টেস্টিমনি বলে থাকি। তো টেস্টিমনি মানে কি জবানবন্দি, বা ধরো কোনো কিছুর জন্য সাক্ষ্য দেওয়া। এটা একটা নাউন, এটাকে ভার্ব করলে কি হয়, টেস্টিফাই। আমরা বলি যে সে টেস্টিফাই করতে গিয়েছে, তার মানে কি অপরাধটা ধরো সে নিজের চোখে দেখছে কেউ একজন চুরি করতেছে, সেটা আদালতকে বলতে যাচ্ছে যে আমি দেখছি ওই চোর। এটা হচ্ছে এক ধরনের টেস্টিমনি। আবার চোর নিজে বলবে যে না আমি চুরি করি নাই, তার কারণ কি আমি গতদিন হচ্ছে ওই জায়গায় ছিলাম, আমি ঢাকার বাইরে ছিলাম, এই দেখেন আমার হোটেলের টিকিট। এটাও এক ধরনের টেস্টিমনি। বুঝতে পেরেছো? So during my lifetime, I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination and I have fought against black domination. তার মানে কি তার জীবনের পুরো সময়টা ধরে তিনি কি করেছেন, আফ্রিকার মানুষের যে স্ট্রাগল তার পেছনে তিনি নিজেকে আত্মত্যাগ করেছিলেন। তিনি একথাও বলেছিলেন সেই সময়ে, আমি শ্বেতাঙ্গদের যে তোমার অত্যাচার তার বিরুদ্ধে কথা বলেছি, এবং সেই সাথে কৃষ্ণাঙ্গদের যে অত্যাচার তার বিরুদ্ধেও কথা বলেছি। তিনি কিন্তু বায়াস ছিলেন না, তিনি কিন্তু এইটা কোনোদিন প্রমোট করেন নাই যে কালোরা সুপেরিয়র সাদারা ইনফেরিয়র। তিনি বলেছিলেন দে আর বোথ ইকুয়াল। সো কখনো যদি এমন হইতো যে কালোদের দ্বারা শ্বেতাঙ্গরা নির্যাতন বা নিপীড়নের শিকার হচ্ছে, তিনি সেটার বিরুদ্ধেও কিন্তু কথা বলেছেন। দেখো সেটাই বলা হয়েছে, I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. তার মানে তিনি বলেছেন আমি সারা জীবন ধরে এই আশাই করে এসেছি যে এমন একটা সমাজের যেটা ডেমোক্রেটিক হবে, অর্থাৎ গণতান্ত্রিক, এবং যেটা একটা মুক্ত সমাজ ব্যবস্থা যেখানে সব মানুষ একসাথে সুখে শান্তিতে বসবাস করবে এবং তোমার সবাই সমান অধিকার পাবে, এই কথাটা বলা হয়েছে। হি টোল্ড টু দ্য কোর্ট, ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ। এটাই আমার জন্য সবকিছু, যে আমি এটার জন্যই মানে বাঁচতে চাই এবং এটাই আমি আমার জীবনে অ্যাচিভ করতে চাই। বাট ইফ নেটস বি, ইট ইজ আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই। কিন্তু যদি প্রয়োজন হয় এটার জন্য আমি মরতেও রাজি আছি, তবে আমার কাছে যেটা আদর্শ মনে হয় আমি সেটাই করব। এটাই হচ্ছে মেইন কথা। তো এটা যদি কথা হয়ে থাকে তাহলে এখানে বিশাল বড় একটা প্যাসেজ, যদি বুঝে থাকি আমরা একটু এমসিকিউ গুলো একটু অ্যান্সার করি। তো তোমাদের কাছে ছেড়ে দিব। দেখো, দ্য ওয়ার্ড রেসিজম ইজ ক্লোজলি রিলেটেড টু হোয়াট? দেখি অ্যান্সার করো সবাই। ওকে, খুব হাতে গোনা কয়েকজন পেরেছো, বাকি সবারই মোটামুটি ভুল। অ্যান্সার হবে হচ্ছে এক নাম্বার, কালারিজম। দেখো, রেসিজম শব্দটা কি, রেস থেকে রেসিজম, অর্থাৎ কি? স্টিল কিউ এন্ড এতে অ্যান্সার করতেছ। হ্যাঁ সেটাই তো দেখলাম ভাইয়া, মানে স্টুডেন্টরা তোমাদের হাত থেকে একটু মোবাইলটা বা ল্যাপটপটা দূরে রাখো। সো আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, এখানে যদি কোনো অভিভাবকও থাকেন যে আপনার স্টুডেন্টটা বা ছেলে বা মেয়ে বা ছোট ভাই বোন যেই হোক না কেন, তাকে দয়া করে এই কথাটা বলবেন যখন ক্লাস চলাকালীন সময়, সেই ক্লাসের সময় সে যাতে ক্লাসের উপরে মনোযোগ দেয়। কারণ মানুষের ব্রেন কিন্তু দুটোকে ক্যাপচার করতে পারে না। আমি যদি তোমাদেরকে সব মেসেজগুলো পড়তাম তাহলে তোমরা বিরক্ত হয়ে যেতা। আমাকে এ ধরনের কথা বলা হচ্ছে যে ভাইয়া সাইজামের মানে এখানে ক্যাইজামের মিনিংটা কি, ভাই আউন্ডের মিনিংটা কি, ইমানসিপেশনের মিনিংটা কি, এখানে কোনোটা যদি পড়ানো না হয়, ধরো কথার কথা আমি মেসেজের মিনিংটা বলি নাই, তুমি নাই জানতে পারো, প্রশ্নটা করতে পারো, কিন্তু হুট করে তোমরা যারা বলতেছো এটা কেন হচ্ছে জানো? তোমরা যে সবাই সময় হাতে মোবাইলটা নিয়ে আসছো যে জানো একটা মেসেজ দিতে পারলেই জীবনের সার্থকতা, জীবনে বিরাট অ্যাচিভমেন্ট হয়ে যাবে যদি কোয়েশ্চেন অ্যান্সার একটা প্রশ্ন করতে পারি বা চ্যাট বক্সে একটা কথা লিখতে পারি। তো ক্লাসে মনোযোগ ভাইয়া, দিতে হবে, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? ওদের আর একটা কথা বলে দিই ভাইয়া, ওই যে কিউ এন্ড এ তে তোমরা ভাইয়ার সাথে কমিউনিকেশন, ভাইয়া যেগুলো জানতে চাচ্ছে এগুলো তোমরা কিউ এন্ড এ তে না করে তোমরা চ্যাট বক্সে ভাইয়ের সাথে কমিউনিকেশনটা করো। আর নিজেদের যদি কোনো কিছু জানার থাকে, যে এটা জানতে ইচ্ছা হচ্ছে বা তুমি জানো না, সেইটা তুমি কিউ এন্ড এ তে জিজ্ঞাসা করে ভাইয়ের কাছ থেকে জেনে নাও। বাট ভাইয়া, বাবলু ভাইয়া যা পড়াচ্ছে তার সাথে কমিউনিকেশনের জন্য শুধু চ্যাট বক্স, নট কিউ এন্ড এ, ঠিক আছে? এটা অবশ্যই একটু মাথায় রাখবে। ঠিক আছে ভাইয়া? ওকে ভাই, থ্যাংক ইউ। একটা যে বাবলা কন্টিনিউয়াসলি তুমি ওয়ার্ড মিনিং ঠিকই বলে দিতেছো, কিন্তু সেই ওরা আবার সেই ঘুরে ফিরে সেগুলোকে আবার এনে জিজ্ঞেস করতেছে আবার। তার মানে কি মনোযোগ হ্যাঁ নাই, ওটাই, কোনো কিছু মনোযোগ নেই। এক্স্যাক্টলি।
এই মনোযোগটা না থাকার কারণ তুমি যখন টাইপ করছো দেখা যাচ্ছে ওই টাইপ করার মাঝখানে আমি দুটো লাইন বলে ফেলেছি, টাইপ করা শেষ তখন তুমি দেখছো, কারণ বেশিরভাগেরই হয়তো ল্যাপটপ বা পিসি নাই, মোবাইল দিয়ে জয়েন করেছো। তো আমাকে বলো, যখন মোবাইল থেকে আমরা চ্যাট বক্সে টাইপ করি তখন কি স্ক্রিন দেখা যায়? তখন কিন্তু স্ক্রিন দেখা যায় না, তখন পুরো চ্যাট বক্সে আমাদেরকে ঢুকে পড়তে হয়। তার মানে স্ক্রিনে কি লেখা হচ্ছে কি পড়া হচ্ছে সেটা চোখে পড়ে না। আবার যতক্ষণ টাইপ করি আমাদের মনের ভিতরে কিন্তু কথাগুলোও ঢুকে না। তাহলে যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করতে চাও তাহলে কিন্তু আমাদের কথায় আগে মনোযোগ দিতে হবে, কারণ আমি তো টানা পড়ায় যাব না, একটু করে পড়ায় একটুক্ষণে করে পজ দিব। তুই পজের টাইমে তোমরা প্রশ্ন করতে পারো, এটা তোমাদের ভালোর জন্যই কিন্তু বলছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, এই তাইফুরটা কে ভাইয়া দেখেন তো, এরা মানে এটা একাডেমিক স্টুডেন্ট তো হওয়ার কথা না এরা, তাহলে তো একটু ভদ্রতা জানতো ছেলেটা। যাই হোক, দ্য ওয়ার্ড রেসিজম ইজ ক্লোজলি রিলেটেড টু হোয়াট? বাবা আজকে ঝামেলা করলে আমরা লাইভে আনবো একদম সরাসরি কয়েকটা। আচ্ছা ভাই, ঠিক আছে। দেখো, তাহলে রেসিজম শব্দটা কই থেকে আসছে? তোমার রেস থেকে এসেছে। এখন প্রত্যেকটা নিয়ে ব্যাখ্যা করব, আমাকে আগে থেকেই বলার দরকার নেই যে ভাইয়া এটা তো বুঝলাম না, সবগুলো বুঝাই দেই, না বুঝলে প্রশ্ন করবা। তো রেস থেকে রেসিজম এসেছে, যার অর্থ হচ্ছে বর্ণবাদ। তো আমাদের প্যাসেজে এই বর্ণবাদটা কিসের ভিতরে কনফাইন্ড ছিল? ভেবে দেখো, আমাদের প্যাসেজে কি তোমার কোথাও জেন্ডার রিলেটেড রেসিজম ছিল? না। ধর্ম রিলেটেড ছিল? না। তারপরে তুমি যদি বলতে চাও যে ওখানে কি তোমার অন্য কোনো বিষয় নিয়ে ছিল, সেটা কোনোটাই ছিল না। তাইলে এটাই আমরা এখন বুঝিয়ে দিব একটা একটা করে। দেখো, প্রথম কথায় আসছি তোমার স্টেরিওটাইপ দিয়ে। স্টেরিওটাইপ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নিয়ে আগাম একটা ধারণা রেখে দেওয়া। তাহলে রেসিজমও কিন্তু কাইন্ড অফ স্টেরিওটাইপিং। তাহলে স্টেরিওটাইপিং থেকেই রেসিজম আসে। স্টেরিওটাইপ জিনিসটাকে আমি তোমাকে ব্যাখ্যা করি। রেসিজম আর স্টেরিওটাইপ পুরোটা সেম না। ধরো আমরা বাংলাদেশে অনেক মানুষ বলি না, গ্রামগঞ্জে বিশেষ করে, যে নারীদের কাজ হচ্ছে শুধু ঘরে রান্না বান্না করা, আর ছেলেরা চাকরি বাকরি করবে, ভারী কাজ করবে। তো এইটা কি, মানে নারীদের প্রতি আগে থেকে একটা খারাপ মন্তব্য মনের ভিতর রাখা? আবার অনেকে বলে যে নোয়াখালীর মানুষ ভালো নাকি বরিশালের মানুষ ভালো নাকি কুমিল্লার মানুষ ভালো, এইরকম একটা তুলনা কিন্তু হয়, একটা কিন্তু গ্যাঞ্জাম আছে নোয়াখালী বরিশাল কিংবা কুমিল্লা চিটাগাঙের মানুষজনদেরকে নিয়ে। সো আগে থেকেই আমরা কোনোদিন বরিশালের মানুষের সাথে দেখাই করি নাই, তাদেরকে চিনি না জানি না, তাদেরকে দিয়ে একটা মন্তব্য করে বসি, এগুলোকে স্টেরিওটাইপ বলা হয়। তো স্টেরিওটাইপ আর প্রিজুডিস সেম জিনিস। অর্থাৎ পূর্ব থেকে কোনো অভিজ্ঞতা ছাড়াই কোনো মানুষের উপর একটা বায়াসনেস ক্রিয়েট করা বা বায়াসড একটা ধারণা সৃষ্টি করা, যেটাকে আমরা স্টেরিওটাইপ কিংবা প্রিজুডিস বলতে পারি। কিন্তু প্রিজুডিস কিংবা স্টেরিওটাইপ মানেই যে তুমি কারো প্রতি ডিসক্রিমিনেশন করছো, ব্যাপারটা কিন্তু সেটা না। কিন্তু রেসিজমের একটা ফলাফল হচ্ছে ডিসক্রিমিনেশন। তাইলে রেসিজম কোনটা থেকে শুরু হয়? রেসিজম শুরু হয় স্টেরিওটাইপিং প্রিজুডিস থেকে, আর তার ফলাফল হচ্ছে ডিসক্রিমিনেশন। তো এরা ক্লোজলি রিলেটেড। কিন্তু আমাদের প্যাসেজে কি বলা হয়েছে? প্রথম কথা, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের ভিতরে যে তফাৎ, সেই তফাৎগুলো এবং এদের পরবর্তীতে এরা যে ডিসক্রিমিনেশনের শিকার হয় সেটা। তো মাথায় রাখবা, রেসিজমের ভেতরে যেই পার্টটা তোমার কেবলমাত্র গায়ের রংকে নিয়ে কেন্দ্র করে হয়, অর্থাৎ তুমি সাদা তাই তুমি ভালো, আমি কালো তাই আমি খারাপ, সেই পার্টটুকে বলা হয় কালারিজম। তাইলে আমাদের প্যাসেজের সাথে ক্লোজলি মিনিং কোনটার? কালারিজমের। এই জন্য আমি বলেছিলাম একটা শব্দের একাধিক মিনিং থাকতে পারে। যেমন রেসিজম মানে ডিসক্রিমিনেশন হইতে পারে, স্টেরিওটাইপ হইতে পারে, প্রিজুডিস হইতে পারে। এর ভিতরে প্যাসেজের সাথে যদি মিলাই, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? অ্যান্সার হবে হচ্ছে 1 নাম্বার, কালারিজম। সবাই ক্লিয়ার কিনা জানাও চ্যাট বক্সে, বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ, জাজমেন্টাল স্টেরিওটাইপ সেম কিনা? কাছাকাছি, বাট নট সেম, বাট কাছাকাছি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রথমটার ব্যাখ্যা। দেখো, 2 নাম্বারটা, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, এটার অ্যান্সার কি হবে বলো? এবিসিডি। ভেরি গুড, এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, অনেকে বলতেছো কমপ্লেট, অনেকে বলতেছো কম্পাউন্ড সেন্টেন্স, কোনোটাই না। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এসব সেন্টেন্স আমরা চিনবো কিভাবে? কোনো একটা বাক্যে যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেগুলোকে আমরা বলি হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তো এখানে অ্যাট লাস্টটাকে তুমি বাদ দিয়ে দাও, বাক্যে অর্থের কোনো তারতম্য কিন্তু হবে না। উই হ্যাভ অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, তাইলে উই একটা সাবজেক্ট আর হচ্ছে হ্যাভ অ্যাচিভড তোমার একটা ভার্ব। তাইলে একটা সাবজেক্ট একটা ভার্ব, তাই এটা একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? তো এটা হচ্ছে মূল কথা। তাহলে যাই হোক, এটা একটা সিম্পল সেন্টেন্স। এরকম প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই দেয়, দেয় না? যে একটা প্রশ্ন তুলে দিয়ে বলতেছে এটা তোমার কোন ধরনের পার্টস অফ স্পিচ কিংবা কোন ধরনের সেন্টেন্স, এই বিষয়গুলোকে আমরা বলতে পারি। ঠিক আছে?
হ্যাঁ ভাইয়া, তাহলে যে কোনো মুভি বা নর্মাল কনভারসেশনে যে আমরা রেসিস্ট বলি, এটা রেসিজম থেকে আসছে। হ্যাঁ, এইটা তোমার রেসিজম থেকেই রেসিস্ট কথা আসছে। আমরা কথায় কথায় বলি তুই তো একটা রেসিস্ট, এই রেসিস্টটা রেসিজম থেকেই আসছে। ওকে। বানানটা ঠিক আছে ওর? না ভাইয়া, বানান ঠিক নাই, ওটা বললে তো আবার লজ্জা পাইতো। এখানে কিন্তু লেখাই আসছে ভাইয়ারা, তো একটা জিনিস দেখেও যদি মানুষ ভুল করে তাহলে তার মনোযোগটা কোন জায়গায় ওটা আমরা ঠিকই বুঝতেছি। যাই হোক, তো তারপরে দেখো, একজন লিখছো ভাইয়া সাদা ভালো কেন, এটা কোনো প্রশ্ন? আমি কি বলছি যে সাদা ভালো? আমি বলছি যারা এটা বলে তারা রেসিস্ট। কথা বুঝতে পারছো? আচ্ছা, সি নাম্বারটা দেখো, সিনোনিম অফ দ্য ওয়ার্ড নেগোশিয়েট, এটার সমার্থক শব্দ কি বলো? সবাই আনসার করতেছে বি। তার মানে কি, মনোযোগটা কোথায় ছিল সবার প্যাসেজ পড়ানোর টাইমে? দেখো, আমি যখন এইখানে নেগোশিয়েট শব্দটা বলেছিলাম তখন সাথে সাথে একটা কথা বলছি, নেগোশিয়েট শব্দের অর্থ বার্গেইন, কিন্তু এইখানে বার্গেইন বা দর কষাকষি অর্থে ব্যবহৃত হয় নাই। কি অর্থে ব্যবহৃত হয়েছে? কি বলছিলাম? মীমাংসা করা অর্থে ব্যবহৃত হয়েছে, কোনো কিছু সলিউশন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। আমি কি বলছিলাম নেগোসিয়েট এখানে বার্গেইন হিসেবে ব্যবহৃত হয়েছে? হয় নাই। তার মানে তোমাদের মনোযোগ নাই। দেখো, তাহলে সিনোনিম অফ দ্য ওয়ার্ড নেগোসিয়েট কি হবে? এটা 1 নাম্বার সেটেল হবে। নর্মালি নেগোসিয়েটের মিনিং বার্গেইন হতে পারে। বার্গেইন মানে কোনো কিছু দামাদামি করা। দোকানে গেছো, 100 টাকা দাম চাইছে, তুমি বললে না ভাই 50 টাকা দিব, দোকানদার বলছে না ভাই 70 টাকা দেন, এইটা হচ্ছে বার্গেইন করা। এটা সর্ট অফ নেগোসিয়েশন, ঠিক আছে। কিন্তু আমাদের প্যাসেজে নেগোসিয়েট শব্দটা কোনো কিছু মীমাংসা করা কিংবা কোনো কিছু সমাধান করা অর্থে ব্যবহৃত হয়েছে। দ্যাট ইজ ওয়াই অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার, সেটেল। তারপর ডি নাম্বারটা, খেইজম রেফার্স টু হোয়াট, কি বলেছিলাম? কেইজম রেফার্স টু হোয়াট? তো কেইজম শব্দের অর্থ তোমাদেরকে কি বলা হয়েছিল যখন পড়াচ্ছিলাম, যে আমাদেরকে কি পৃথক করেছে? আমাদেরকে পৃথক করেছে কে? আমাদেরকে পৃথক করেছে ক্লেফট শব্দের অর্থ তোমার কুসংস্কার হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আমাদের যে প্যাসেজ সেখানে এই কেইজম শব্দটা ব্যবহৃত হয়েছিল। দেখো, এইটা একটা ঘৃণা অর্থে। তো অনেকে আবার বলতেছো ক্লেফট। তো ক্লেফট শব্দের অর্থ কি বলতো? ফাটল। আমি কেন ক্লেফট বলতেছো জানি, যে বাজারে কিছু নামি দামি বইগুলোতে তোমার ক্লেফট দেয়া আছে, এই জন্য মুখস্থ করছো যে ক্লেফট মানে কি, ফাটল। তাহলে ফাটল আমাদেরকে আলাদা করছে এটা না, ফাটল ধরছে দেখেই তো ডিভাইড, কিন্তু ডিভাইড করছে কে? তার মানে তুমি বলতেছো ভাই এটা ভেঙে গেছে। ভাই ভেঙে গেছে কেন? কারণ এটা ফাটল ধরছে তাই ভেঙে গেছে। এটা অ্যান্সার হইছে? ধরো তোমার বাসায় একটা কাঁচ আছে, তোমার কাঁচটা তুমি বল খেলতে যায় ভেঙে ফেলে দিছো, তোমার মা জিজ্ঞেস করলো যে ভাঙছো কেমনে, বলবা যে ফাটল ধরে গিয়েছে তাই ভেঙে গিয়েছে, আমার কোনো দোষ নাই। তাহলে কি বলবা? এটা পিছনে নিশ্চয়ই কোনো একটা প্রভাব ছিল। সেই প্রভাবটা কি? তোমার বল লাগছে কাছে, বল লেগে ফেটে গেছে, তাই না? তেমনই ভাবে কেইজম শব্দের অনেক মিনিং থাকতে পারে। কেইজম শব্দটা তোমার কখনো কুসংস্কার অর্থে ব্যবহৃত হয়, কখনো তোমার ভেদাভেদ অর্থে ব্যবহৃত হয়। কিন্তু আমাদের এই প্যাসেজে কেইজম শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? হেট্রেড বা ঘৃণা, যেই ঘৃণা আমাদেরকে পৃথক করেছে। তাহলে দেখো, না বুঝে যে মুখস্থ করি তার প্রুফ দেখো। তাহলে এটা কোন অর্থে ব্যবহৃত হবে? হেট্রেড। কথা কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে এখানে বলো? তাহলে ক্লেফট শব্দের অর্থ কি? ফাটল ধরা। টপ মানে কি? উপরে। বর্ডার মানে কি? কোনো কিছু সীমানো, মানে কোনো কিছু সীমান্ত, সেটাকে আমরা বর্ডার বলি। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? খেইজম এই বাক্যে হেট্রেড অর্থে ব্যবহৃত হয়েছে। বুঝতে পারছো? এরপরে দেখো ই নাম্বারটা, ম্যান্ডেলা ড্রিমড অফ এ ড্যাশ সোসাইটি, কি হবে অ্যান্সার? ডেমোক্রেটিক, অটোক্রেটিক, রেসিস্ট, ফ্যাসিস্ট? তাহলে দেখো, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার 1 নাম্বারটা, ডেমোক্রেটিক সোসাইটি। এটা সরাসরি আমাদের প্যাসেজে ছিল যে মেন্ডেলা ড্রিমড অফ আ ডেমোক্রেটিক সোসাইটি। ডেমোক্রেটিক মানে কি? একটা গণতান্ত্রিক সমাজের তিনি স্বপ্ন দেখতেন। তাহলে অটোক্রেটিক শব্দের অর্থ কি? অটোক্রেটিক শব্দের অর্থ হচ্ছে একনায়কতান্ত্রিক, অর্থাৎ যখন রাষ্ট্রে যিনি ক্ষমতায় থাকেন তিনি সবকিছু নিজের ক্ষমতা অনুযায়ী পরিচালনা করেন, তখন সেটাকে আমরা একনায়কতন্ত্র বা সেই সিস্টেমটাকে আমরা একনায়কতান্ত্রিক বলে থাকি। রেসিস্ট মানে তো জানি যে বর্ণবাদী। আর এইদিকে আমাদের ফ্যাসিস্ট আছে। ফ্যাসিস্ট শব্দের অর্থ যারা মানে হচ্ছে খুব বেশি পরিমাণে উগ্র দেশপ্রেমে বিশ্বাসী, যাদের কাছে রাষ্ট্রই সকল ক্ষমতার উৎস, জনগণ কিছু না, তাদেরকে বলা হয় হচ্ছে ফ্যাসিস্ট। যেমন হিটলার মুসোলিনির কথা শুনি, তো ফ্যাসিস্ট তো হবে না। ঠিক আছে? তো যাই হোক, অনেকে জিজ্ঞেস করতেছো ভাই কোয়াশ মানে কি? কোয়াশ মানে হচ্ছে দমন করা। কোয়াশ শব্দের অর্থ কি? দমন করা বা কোনো কিছু থামায় দেওয়া, সেই অর্থে মানে কোয়াশ শব্দটা ব্যবহৃত হয়। আবার অনেকে জিজ্ঞেস করতেছো ভাই ট্রানজ্যাক্ট মানে কি? তো ট্রানজ্যাক্ট মানে তোমরা জানো না, যে ট্রানজ্যাকশন বলি, বিকাশে টাকা ট্রানজ্যাকশন করো তোমরা, বা আমরা হচ্ছে ব্যাংক থেকে টাকা ট্রানজ্যাক্ট করি, এটার মানে কি? হস্তান্তর করা, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, লেনদেন করা, এটাকে বলা হয় হচ্ছে ট্রানজ্যাক্ট বা লেনদেন। তাহলে বুঝা গেল তো? আশা করছি এখান থেকে তোমাদের এমসিকিউ এ আর কোনো সমস্যা থাকার
কথা না। তো আমরা তোমাদের প্রত্যেক দিনে যতগুলো করে প্যাসেজ পড়াবো, প্যাসেজ থেকে 3টা জিনিস দেখাবো। এমসিকিউ দেখাবো, কোয়েশ্চেন অ্যান্সার দেখাবো যে কোনো একটা প্যাসেজের, আর হচ্ছে সামারি প্রত্যেক দিনই আমাদের তোমাদেরকে একটা করে সামারি দেখাই দেওয়ার চেষ্টা করব। তো মাথায় রেখো, এছাড়া অন্যান্য অনেক টপিক আছে, ফ্লো চার্ট, গ্যাপ ট্যাপ, হাবিজাবি যা যা আছে সবগুলো কিন্তু ধাপে ধাপে আসবে। তো আজকে আমরা এটার এমসিকিউটা দেখলাম, এরপরে এটার কিভাবে সামারি লিখতে হয় আজকে তোমাদেরকে একটু আইডিয়া দিব। তো আজকেই যে কমপ্লিটলি বুঝে যাওয়া ব্যাপারটা এরকম না, প্রত্যেক দিনে কিন্তু সামারি নিয়ে একটু করে আইডিয়া দিতে থাকলে তোমরা একসময় দেখবা যে সামারির জন্য আর কোনো টেনশনই করতে হচ্ছে না। কারণ অনেক ছেলেপেলে আছে সামারিকে ভয় পায়, যে বলে ভাই আমরা তো লিখতে পারি না, সামারি লিখতে গেলে বই মানে প্যাসের সাথে মিলে যায়, টিচার নাম্বার দেয় না, সুন্দর মতো লিখতে পারি না। চলো আমি একটা ট্রাই করতে পারি তোমাদেরকে যে কিভাবে তোমরা সুন্দরভাবে সামারি লিখতে পারো, ঠিক আছে? তাহলে প্রথম কথা আসি সামারিতে। তো যখন তোমরা পরীক্ষার হলে প্রশ্নটা হাতে পাবা, 5 থেকে 7টা মিনিট তোমাদের উচিত হবে প্যাসেজটাকে ভালো মতো পড়া। তো আমাদের এই যে প্যাসেজটা ছিল এটা তো মোটামুটি আমরা ভালো মতো পড়েছি, তাই না? তো মনে করো একবার পড়া শেষ, একবারে পরে তুমি দ্বিতীয়বার পড়লা, এরপরে প্রশ্নটাকে উল্টায় রাখবা, প্রশ্নের দিকে আর চোখ দিবা না। তোমার কাজ হবে তুমি খাতার একদম লাস্ট পৃষ্ঠায় যে তুমি হচ্ছে পেন্সিল দিয়ে ছোট ছোট করে পয়েন্ট করবা যে এই প্যাসেজ থেকে আমার কি কি বিষয় মাথায় আছে। যেমন আমি তোমাদের সাথে এই প্যাসেজটা পড়লাম, মানে অনেকদিন পরে পড়ছি আজকে প্যাসেজটা, তোমাদের আগে 3টায় যে ব্যাচটা ছিল ওই ব্যাচে পড়ছি আর তোমাদের এখানে। তো প্যাসেজটা পড়ার পর আমার মাথায় কি কি পয়েন্ট আছে একটু একটা একটা করে দেখে নেই। তো নেলসন ম্যান্ডেলাকে নিয়ে কথা হচ্ছিল। নেলসন ম্যান্ডেলা তিনি একটা স্বপ্ন দেখতেন। নেলসন ম্যান্ডেলা সে স্বপ্নটা হচ্ছে তোমার কি বলে, তিনি একটা রেসিজম ফ্রি সোসাইটি দেখবেন। তাহলে এইটা একটা হচ্ছে পয়েন্ট, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, তিনি হচ্ছে রেসিজমকে রিমুভ করার জন্য অনেক স্ট্রাগল করেছিলেন। এই স্ট্রাগলের ফলশ্রুতিতে তাকে হচ্ছে জেলে যেতে হয়েছিল, ইমপ্রিজেন্ট হয়েছিলেন তিনি। এটা তো আমার মনে আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে কি হয়েছিল, তার এই উল্লেখযোগ্য কাজের জন্য তিনি কারামুক্ত হওয়ার পরে এত বেশি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন, তিনি দেশের প্রেসিডেন্ট হয়ে যান। এবং প্রেসিডেন্ট হওয়ার পরবর্তীতে বিশ্বব্যাপী রেসিজম দূর করার জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন, তিনি নোবেল প্রাইজও পেয়েছেন, এটাও তো মনে আছে আমার। তাহলে নোবেল প্রাইজের কথা। এরপরে তিনি কিন্তু শুধুমাত্র রেসিজমই কনফাইন্ড থাকেন নাই, তিনি মানুষের পলিটিক্যাল রাইটস নিয়ে কথা বলেছেন, তারপরে তিনি এইডস নিয়ে কথা বলেছেন, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর তিনি যে শুধুমাত্র হোয়াইট রেসিজম নিয়ে কথা বলেছেন ব্যাপারটা এরকম না, তিনি ব্ল্যাক সুপ্রিমেসি নিয়েও কিন্তু কথা বলেছিলেন। অ্যান্ড ফাইনালি তিনি এতটাই ঐতিহাসিক একজন ব্যক্তি, তার কথা আমরা এখনো স্মরণ করি, আমরা রিমেম্বার করি তাদেরকে। তাহলে কয়টা পয়েন্ট হইলো দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে 7টা লাইন কিন্তু আমরা 7টা পয়েন্ট থেকে লিখতে পারবো। তো সামারিতে আমাদের ওয়ার্ড লিমিট দেওয়া থাকে 80 ওয়ার্ডস। তো 7টা লাইন লিখে দেখবা যে 80 ওয়ার্ডের কাছাকাছি হয়ে গেছে বা 80 ওয়ার্ড হয়ে গেছে। সো পয়েন্ট আউট করা শেষ। এখন তোমার কাজ হবে প্রত্যেকটা পয়েন্টকে একটা করে বাক্যে রূপান্তর করা। যেমন এই পয়েন্টটা দেখে আমি কি বাক্যে রূপান্তর করতে পারি, নেলসন ম্যান্ডেলা ড্রিমড ফর আ রেসিজম ফ্রি সোসাইটি, that is why he had to struggle a lot, and as a result he was imprisoned for a long time. After that he gained a lot of popularity, that he became the first ever black president in the history of South Africa. Not limiting to that only, he became a idol of the entire world, and he was awarded as the Nobel তোমার লরেট বলতে পারো, অথবা বলতে পারো he was awarded the Nobel Peace Prize in এত সাল in 1993. But then he did not confine himself to the racism-free society only, but also he talked of the political rights. With that, he talked about the AIDS-free world. হ্যান ত্যান এসব কথাবার্তা বললা। তারপরে বলতে পারো he not only talked against the white supremacy, but also talked about the black supremacy of the world. And finally, he is such a hero that people nowadays remember Nelson Mandela with great respect. তাহলে 7টা লাইনকে আমরা বাক্যে রূপান্তর করলাম একটা ইন্ট্রোডাকশন কনক্লুশন সহ। তুমি যদি এভাবে ভেঙে ভেঙে লিখতে পারো, টিচার কিন্তু তোমাকে ফুল নাম্বার না দিলেও 90% মার্ক দিতে বাধ্য থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের মূল কথা, ঠিক আছে? তাহলে এখন দেখো একটা একটা করে তোমাদের ভিতরে কনফিউশন গুলো দূর করি। প্রথম কথা, তোমাদের ভিতরে কেউ কেউ বলতেছো ভাই থিমটা কি হবে। তো থিমের জন্য তোমাদের আলাদা ক্লাস আছে, পোয়েম অ্যানালাইসিস। তো থিমের কথা আজকে না। তো এরপরে দেখো একজন বলছো যে ভাইয়া একটু একটু লিখে দেন। যদি লিখেই দিতে হয় তাহলে ধরে নিতে হবে আমি ব্যর্থ। লিখে দেওয়া মানে কি, আমরা মুখস্থ করব তাই না? তাইলে বলো, যে যদি মুখস্থই করতে চাই তাইলে কি এটা বলে তোমাদেরকে কোনো লাভ হইছে? বলো।
ভাইয়া ডেথ মেনশন করতে হবে, বর্ন ডেথ এগুলো মেনশন করা দরকার নেই। তুমি সামারি মানে কি তুমি মূল ঘটনাটা বলবা। দেখো অনেকটা ইজি হয়ে গেছে না? তাহলে আমাদের প্রথম স্টেপ হবে পুরোটা একবার সুন্দর করে পড়বো, খাতা উল্টায় রেখে পয়েন্টগুলো লিখবো, এই পয়েন্টগুলোকে একটা বাক্যে কনভার্ট করব। 6-7টা বাক্য মিলে আমার একটা সামারি হয়ে গেছে, ঠিক আছে? ওকে ভাইয়া, এত ভালো সেন্টেন্স তো মেক করতে পারি না, ওই জন্যই তো কোর্সটা লঞ্চ করা হয়েছে, যাতে তোমরা গ্রামার শেখো এন্ড বাক্য যাতে ঠিকঠাক মতো লিখতে পারো, সেজন্যই তো তোমাদের শিখতে হবে, ঠিক আছে? ভাই সামারিতে তো ওয়ার্ড লিমিট থাকে না, এই 80 ওয়ার্ডস যে থাকে, এটা থাকে কি থাকে না আপু ভাইরা বলো তো? 80 ওয়ার্ডস থাকে কি থাকে না? হ্যাঁ থাকে। তাহলে দেখো তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, আমি তো বুড়া হয়ে গেছি, তো আমিও জানি যে 80 ওয়ার্ডের লিমিট থাকে, আর তোমরা না জানলে হবে তাইলে বলো? ভাই সামারিতে কয়টা লাইন লিখলে বেটার হয়? এইসব প্রশ্নই করবা খালি, কয় লাইন কয় শব্দ, কিন্তু একবারও স্ট্র্যাটেজি ফলো করবা না যে ভাইয়া যে কোন স্ট্র্যাটেজিতে লিখবো বা গ্রামাটিক্যাল বিষয় টিষয়। কখনো স্পেলিং ভুল করা যাবে না, গ্রামাটিক্যাল ভুল করা যাবে না, তাহলেই সামারিতে ফুল মার্কস পাবা, ঠিক আছে? ভাইয়া কয় পেজ লিখবা? ভাই 80 ওয়ার্ড লিখতে তোমার যদি 3 পেজ লাগে তুমি 3 পেজ লিখবা, 80 ওয়ার্ড লিখতে যদি তোমার 1 পেজ লাগে তাহলে 1 পেজই ইনাফ, ঠিক আছে? ওকে। একজন লিখেছো কোয়েশ্চেন প্যাটার্ন তো জানি না, আচ্ছা না জানলে সমস্যা নেই, বোর্ড কোয়েশ্চেন বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখে নিও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে ভাই, স্টার্টিং কিভাবে করলে ভালো হয়? তোমরা কখনো স্টার্টিং এন্ডিং এর জন্য খুব বেশি এমফাসাইজ করো না, তার কারণ খুব বেশি এমফাসাইজ করতে গেলে তোমরা কঠিন বাক্য গঠন করতে যাবা, সিম্পল সেন্টেন্স বাদ দিয়ে কমপ্লেক্স কম্পাউন্ড লিখতে গেলেই তোমাদের কিন্তু ভুল হবে। সো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারলে খুবই ভালো তোমাদের জন্য, বাট সেটা লিখতে যে যদি বানান ভুল করো, গ্রামাটিক্যাল ভুল করো, তাহলে কিন্তু টিচার নাম্বার কেটে দিবে। তো যত সহজভাবে তুমি বুঝাইতে পারো তত ভালো, ঠিক আছে? ভাই ফ্লো চার্ট কি আজকে শিখাবেন? তোমরা কি রুটিনটা দেখোনি আপু ভাইয়েরা, আজকে ক্লাসে কতটুকু পড়ানো হবে? তো আজকে ক্লাসে কি ফ্লো চার্ট ছিল নাকি ফ্লো চার্ট পরের ক্লাসে? ওকে ভাই, কলেজের টিচাররা বলে যেন উপর থেকে নিচের পেজের অর্ধেকের বেশি না হয়। হ্যাঁ, তোমার হাতের লেখা ছোট হলে তোমার অর্ধেকের ভিতর শেষ হয়ে যাবে, হাতের লেখা বড় হইলে তো তুমি নিজেকে কনফাইন করতে পারবা না অর্ধেক পেজের ভিতরে, তাই না? ওকে ভাই, হোয়াট ডু ইউ মিন বাই ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট? আমি তো বলি নাই তিনি ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, তিনি হচ্ছে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। দেখো লেখাই তো আছে তোমাদের বইয়ে, কোথায় লেখা আছে? এখানে দেখো, সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। এটা তো আমার কথা না, হোয়াট ডু ইউ মিন বাই মানে কি, এটা তো আমার কথা না, বইয়ের কথা, এটা তো ইতিহাস। সাউথ আফ্রিকায় তার আগে কোনো কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিল না, ঠিক আছে? ওকে, তাহলে একটু আমরা সামনের দিকে আগাতে পারি, প্রথম প্যাসেজটা শেষ, তাহলে একটু পরের দিকে চলে যাই। দেখো সিন প্যাসেজ 2, আরেকটা প্যাসেজ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে, প্যাসেজটাও আমরা একটু পড়ি, পড়ার পরে কি কি কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? My brothers, I stand before you today with the heart overflowing with grief. তো বাংলা কথা তো আমরা জানি যে আমরা অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে উপস্থিত হয়েছি, তো এটাকে এভাবে বলা হয়েছে, তাই না? তো খেয়াল করে দেখো, সো প্রথম কথা একদম ভালো করে, অনেকে কালি নিয়ে কথা বলতেছো, আমি কি কিছু লিখে দিচ্ছি তোমাদেরকে যে তোমার কালি নিয়ে সমস্যা হবে, যে কি বলতেছি বা কি লিখতেছি, এখানে কি প্যারাগ্রাফ লিখতেছি? আমি জাস্ট মার্ক করে দিচ্ছি। সো ক্লাসে কনসেন্ট্রেট করো। মাই ব্রাদার্স, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। তো গ্রিফ মানে কি কোনো কিছুর জন্য শোক কিংবা দুঃখ দুর্দশা, এটাকে আমরা গ্রিফ বলে থাকি। আর ওভারফ্লোয়িং মানে কি কোনো কিছু অধিক পরিমাণে থাকা বা উপচিয়ে পড়া, এটাকে আমরা বলি হচ্ছে ওভারফ্লোয়িং, তাহলে উপচিয়ে পড়া। তো দেখো, ইউ আর ফুলি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। এখানে একটা ফুল স্টপ হবে, তার মানে আপনারা খুব ভালো করেই জানেন যে কি চলছে দেশের ভিতর, মানে এবং তারা কি ভাবতেছে এবং তাদের মানে মনে কি কি চলতেছে। তাহলে ইম্পোর্ট শব্দের অর্থ কি? ইম্পোর্ট মানে আমদানি, কিন্তু এইখানে ইম্পোর্ট শব্দটা নিহিতার্থ অর্থে ব্যবহৃত হয়েছে। নিহিতার্থ মানে কি? কোনো কিছু লুকায় থাকা, অর্থাৎ তাদের মনে কি চলতেছে সেটা আপনারা খুব ভালো করেই জানেন, ঠিক আছে? ইম্পোর্টটা সেই অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো, উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন। আমরা আমাদের মানে সেরা চেষ্টাটা করছি কি
এই সিচুয়েশনে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য। অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি, এবং তবুও দুর্ভাগ্যজনকভাবে, দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। তাহলে অ্যাওয়াশ শব্দের অর্থ কি? মানে পুরোপুরি ভেসে যাওয়া। কি দিয়ে ভেসে গিয়েছে? আমার ভাইয়ের রক্ত দিয়ে ভেসে গিয়েছে, এই কথা বলা হয়েছে। দ্য পিপল অফ বেঙ্গল want to be free. The people of Bengal now want to live, and the people of Bengal now want their rights. What have we done that was wrong? আমরা কি এমন করেছি যেটা ভুল ছিল? After the elections, the people of Bangladesh voted as one for me for the Awami League. তা আমাকে ভোট দিয়েছে, আওয়ামী লীগকে ভোট দিয়েছে। We were to sit in the National Assembly. আমাদের কিন্তু গণপরিষদে বসার কথা ছিল। ড্রাফট আ কনস্টিটিউশন, একটা সংবিধান রচনা করার কথা ছিল। For ourselves there, তার মানে আমাদের জন্য। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং নিজেদের দেশ গঠনের কথা ছিল। দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম। তাহলে এই যে জায়গার মানুষ, তাদের কিন্তু অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার পাওয়ার কথা ছিল। বাট ইট ইজ উইথ গ্রেট রিগ্রেট দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে দ্যাট উই হ্যাভ পাসড থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স। তার মানে একদম দুঃখ দুর্দশায় জর্জরিত, মানে ভয়াবহ 23টা বছর পার করেছি আমরা। বেঙ্গলস হিস্টরি অফ দোজ ইয়ার্স ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল। তার মানে বাংলার যে ইতিহাস, এই বছরগুলো, সেটা পুরোপুরি আমাদের মানুষের অত্যাচারের কথা, বা আমাদের মানুষের উপরে যে টর্চারের কথা বলা হয়েছে, সেই টর্চারের মানে ইতিহাস দিয়ে সমৃদ্ধ হচ্ছে গত 23 বছরের ইতিহাস। তাহলে এই ইনফ্লিক্ট শব্দের অর্থ কি? মানে কোনো কিছু হচ্ছে তোমার উপরে মানে জোর করে চাপায় দেয়া বা প্রদান করা তোমাকে, এটাকে আমরা ইনফ্লিক্ট বলি। তার মানে যেই ধরনের মানে অত্যাচার, অবিচার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেইটা দিয়ে আমাদের গত 23 বছরের ইতিহাস সমৃদ্ধ। of bloodshed by them repeatedly. 23 years of a history of men and women in agony. Agony শব্দের অর্থ কি? যন্ত্রণা। দেখো, the history of Bengal is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. তার মানে কি? বাংলার মানুষের ইতিহাস তোমার একদম রক্তে রঞ্জিত বা রক্তিম। তাহলে ক্রিমসন শব্দের অর্থ কি? রক্তিম। উই শেড ব্লাড ইন 1952, 52তে রক্ত দিয়েছি। ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টর্স, যদিও আমরাই জয়লাভ করেছিলাম। তাহলে ভিক্টর শব্দের অর্থ কি? বিজয়ী। ইন দ্য ইলেকশনস অফ 1954 উই কুড নট ফর্ম আ গভর্নমেন্ট দেন, আমরা কিন্তু তখন কোনো সরকার একটা গঠন করতে পারি নাই। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। তাহলে আইয়ুব খান যখন মার্শাল ল কিংবা সামরিক আইন জারি করেছিলেন পরবর্তী 10 বছরের জন্য, তখন আমরা কি হয়ে গেলাম? তাদের গোলাম হয়ে গেলাম বা দাস হয়ে গেলাম। তাহলে স্লেভ থেকে ইনস্লেভ শব্দটা আসছে, যার অর্থ মানে গোলামি। In 1966, when we launched the 6-point movements, our boys were shot on 7 June. তার মানে 66 সালে যখন 6 দফা আন্দোলনে নেমেছিলাম, আমাদের ছেলেপেলেরা তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল 7 জুন। ইনস্লেভ মানে কি? মাত্রই বললাম, স্লেভ শব্দ কি? দাস। এই স্লেভের আগে তুমি যদি প্রিফিক্স এন বসাও, এটা একটা ভার্ব হয়ে যায় ইনস্লেভ, মানে কাউকে দাস বানানো। ঠিক আছে? এরপরে, when after the movement of 1969 Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government, he declared that he would give us a constitution and restore democracy. তাহলে আইয়ুব খান ক্ষমতাচ্যুত হলেন কবে? 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এতে করে আইয়ুব খান ক্ষমতা থেকে চলে গেল, ইয়াহিয়া খান ক্ষমতায় আসলো, and তিনি বলেছিলেন যে আমাদেরকে একটা কনস্টিটিউশন দিবেন এবং আমাদের দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনবেন। We listened to him then. A lot has happened since and elections have taken place. তারপর থেকে অনেক কিছু হয়েছে, নির্বাচন হয়েছে। I have met President Yahya Khan. I have made a request to him not only on behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan. তাহলে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম বাংলার মানুষের পক্ষ থেকে, শুধুমাত্র বাংলা মানুষের পক্ষ থেকে না, এমন একটা দলের প্রতিনিধি হয়ে গিয়েছিলাম যেই দল সংখ্যাগরিষ্ঠ এবং যাদের সরকার গঠন করার কথা ছিল। I said to him, you must hold the session of the National Assembly on 15th of January. But he didn't listen to me. তিনি আমার কথা শুনলেন না। শুনলেন কার কথা? ভুট্টো সাহেবের কথা। At first he said that the meeting would take place in the first week of March. তিনি প্রথমে বলেছিলেন যে মানে মার্চের প্রথম সপ্তাহে মিটিং হবে। We said fine, we'll be taking our seats in the assembly then. তাহলে আমরা যত আসন পেয়েছিলাম নির্বাচনে সবগুলো আমরা নিয়ে যাব সেখানে। We said we will carry out our discussions in the assembly. I went so far as to say that if anyone came up with an offer that was just,
Even though we were in the majority, we could agree to that offer. এ কথাও বলেছিলেন যে আওয়ামী লীগ তো তখন সংখ্যাগরিষ্ঠ ছিল, আওয়ামী লীগের সিদ্ধান্তই ফাইনাল হওয়ার কথা, বাট বঙ্গবন্ধু বলেছিলেন কেউ যদি অন্য কোনো অফারও নিয়ে আসে আমরা সেটা মেনে নিব। মিস্টার ভুট্টো কেম হেয়ার, ভুট্টো সাহেব আসলেন। He carried out discussions with us. He had said that the doors of negotiations had not been shut and that there would be further negotiation. তাহলে এইখানে নেগোসিয়েশন শব্দটা কিন্তু এই বার্গেইন অর্থে ব্যবহৃত হয়েছে। তিনি বলেছিলেন বার্গেইন করার রাস্তা এখনো খোলা আছে, বন্ধ হয়ে যায় নাই, সামনের দিকে আরো নেগোসিয়েশন হবে। I then had talks with other leaders. আমি পরবর্তীতে বাকিদের সাথে কথা বললাম। I said to them, come and sit down with us. আসো এবং আমাদের সাথে কথা বলো। লেটস ক্রিয়েট আ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস থ্রু ডিসকাশনস। আমাদের নিজেদের জন্য একটা সংবিধান বানাই আমরা। বাট মিস্টার ভুট্টো ডিক্লেয়ার্ড দ্যাট ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হেয়ার দ্য অ্যাসেম্বলি কুড এন্ড আপ অ্যাজ আ স্লটার হাউস। তাইলে পশ্চিম পাকিস্তানিরা যদি অ্যাসেম্বলিতে আসে তাহলে স্লটার হাউস হয়ে যাবে এটা। স্লটার হাউস মানে কি? জবাইখানা, মানে যেখানে কসাইখানা বা জবাইখানা, তুমি যেটাই বলো না কেন, যেখানে সবাইকে জবাই দেওয়া হয়। হি ক্লেইম দ্যাট whoever came here would be slaughtered. যেই আসুক না কেন তাকে হত্যা করা হবে। He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. কেউ যদি এখানে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সকল দোকানপাট বন্ধ হয়ে যাব। ঠিক আছে, এটা গেল মূল কথা। যদি বুঝে থাকি তাহলে এখন এমসিকিউ গুলো একটু সলভ করি, দেখি। একজন বলেছো আলোচনা হবে না ভাইয়া। হ্যাঁ, নেগোসিয়েশন হ্যাঁ হতেই পারে, কোনো সমস্যা নেই। আলাপ আলোচনা করতে গেলেই তো ডিসকোর্স হবে। তো নেগোসিয়েশনের অনেক মিনিং হয়, আমি তো শুরুতেই বললাম, বার্গেইন হতে পারে, সেটেল হইতে পারে, ডিসকাস হইতে পারে, ডিসকোর্স হইতে পারে, এগুলো হচ্ছে মূল কথা। তো যাই হোক, প্রথম প্রশ্ন, দ্য ওয়ার্ড এগোনি মিনস, ইজ মিনস হবে না, এগোনি মিনস হবে। এখানে এটা ভুলবশত ইজ শব্দটা দেওয়া হয়েছে, বলো। অ্যান্সার হবে ভেরি গুড। অ্যাগনি মানে যন্ত্রণা, এটা বলেছিলাম তোমাদেরকে। অ্যাগনি শব্দের অর্থ কি? যন্ত্রণা। তাহলে যন্ত্রণার ইংলিশ কি? পেইন। তাহলে পিচ মানে শান্তি, তো এটা হবে না। লিবার্টি মানে স্বাধীনতা, হবে না। গ্র্যাটিফিকেশন মানে আনন্দ, এটাও হবে না। বাকি থাকে নাম্বার 3, পেইন। এরপরে দেখো, দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াজ সাপোজ টু বি হেল্ড ওয়ান, কত তারিখ এটা? এটা জানুয়ারির 15 তারিখ, এটা একদম প্যাসেজেই উল্লেখ করা আছে। তারপরে বলো, দ্য প্যাসেজ ইজ রিটেন ইন, এটা কোন পার্সনে লেখা আছে প্যাসেজটা? অ্যান্সার হবে এ নাম্বার, ফার্স্ট পার্সন। ভেরি গুড। তাহলে প্যাসেজটা ফার্স্ট পার্সনে লেখা আছে, মানে প্রথম পুরুষ আমরা যেটাকে বলি, আই, উই, এদের দিয়ে প্রত্যেকটা সংলাপ ব্যাখ্যা করা। তারপরে ডি নাম্বারটা দেখো, দ্য ওয়ার্ড ড্রাফট রেফার্স টু হোয়াট? ড্রাফট বলতে কি বোঝানো হয়? রাফ। ভেরি গুড। ড্রাফট মানে কি? খসড়া, যেটা ফাইনাল কিছু না। ম্যাথ করার আগে আমরা কি করে নেই? রাফ করে নেই না? ওই রাফটাই কি ফাইনাল না? তার মানে রাফ মানে কোনো কিছু তোমার খসড়া করা, কোনো কিছুকে চূড়ান্তভাবে না করে তার আগে একটু ঘষা মাজা করা, ওইটাকে রাফ করা বলি বা ড্রাফট বলি। ফাইনাল মানে তো চূড়ান্ত, এটা হবে না। ইনিশিয়াল মানে একদম শুরু, ওয়েল মানে ভালো, কোনোটাই হয় না। তাহলে অ্যান্সার হয় ডি এর 1 নাম্বার, রাফ। তারপর ই নাম্বার, মার্শাল ল ওয়াজ ফার্স্ট ডিক্লেয়ার্ড ইন 1958। ভেরি গুড। অ্যান্সার হবে নাম্বার 1, 1958। প্রথমবারের মতো মার্শাল ল কবে জারি করা হয়েছিল? 1958 সালে, তোমার যেটাকে আমরা সামরিক শাসন বলে থাকি। তো আচ্ছা, আরেকটু কথায় যাব, তার আগে বলো, সোফার কার কি প্রশ্ন? প্রশ্ন থাকলে দেখি, 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা চ্যাট বক্সে লেখো। তোমরা তো পাগল হয়ে যাচ্ছ প্রশ্ন করতে করতে, সো দেখি কার কি প্রশ্ন আছে। প্রশ্নগুলো দেখে আমরা হচ্ছে একটু অ্যান্সার করার চেষ্টা করি, সুযোগ সুবিধা হলে তোমাদেরকে লাইভেও নিয়ে আসবো। ভাই ইনিশিয়াল কেন হবে না? ইনিশিয়াল মানে শুরু। তুমি কোনো জিনিস কেবল একটা লাইন লিখছো, সেটা কি ড্রাফট হয়ে গেছে? ড্রাফট কখন? যে মোটামুটি একটা কিছু দাঁড় করাইছো, সেটাকে ড্রাফট বলা হয়। লঞ্চ মানে কি? লঞ্চ মানে কোনো কিছু চালু করা। গ্র্যাটিফিকেশন মানে কি? গ্র্যাটিফিকেশন মানে কোনো কিছুতে আপ্লুত হওয়া, সেটাকে গ্র্যাটিফিকেশন বলা হয়। কনস্টিটিউশন মিনিং কি? সংবিধান। কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান। সাপোজড মানে কি? যেটা করার কথা বা যেটা হওয়ার কথা, সেটা হচ্ছে সাপোজ। ওয়ার্ড মিনিং ছাড়া কারো আর কোনো প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, করো যত প্রশ্ন আছে। হোয়াট আর সাম সিনোনিমস অফ রিকনসিলেশন? আমার যতদূর মনে পড়ে, উৎস নামের এই স্টুডেন্টটা একদম শুরু থেকে ছিল, কিন্তু আমি রিকনসিলেশনের মিনিমাম 7 থেকে 8টা সিনোনিম বলছিলাম কিনা বলো? রিকনসিলেশনের 7 থেকে 8টা সিনোনিম বলছিলাম। আচ্ছা উৎস, একটু হ্যান্ড রেজ করো তুমি, তোমাকে আমি লাইভে বলে দিচ্ছি সবগুলো সিনোনিম।
হ্যাঁ, হ্যান্ড রেজ করেছো, পারমিশন দেওয়া হয়েছে তোমাকে, বলো কি বুঝো নাই? ভাইয়া রিকনসিলিয়েশনের সিনোনিমটা একটু মনে নাই। মনে নাই? তাইলে তুমি কিছু ভুলে যাবা, তাইলে তোমার জন্য আবার প্রত্যেকটা ক্লাসে কি ব্যাক করবে টিচার, যে শুরুতে মনোযোগ ছিল না এই জন্য ভাইয়া আবার বলবে? না ভাইয়া, এইটা একটু বলে দেন। হ্যাঁ, রিকনসিলেশন মানে কি? পুনর্মিলন। তাহলে রিইউনিয়ন হতে পারে, রিঅ্যাপ্রোচমেন্ট হতে পারে, এরকম অনেক শব্দ আছে যেটা হচ্ছে তোমার রিকনসিলেশনের সমার্থক শব্দ। ভাইয়া বইয়ের নামটা রিপিট করেন। আচ্ছা, আমি কি কোনো বইয়ের নাম বলছিলাম? তাহলে রিপিট করব কই থেকে? বইয়ের নামই তো বলি নাই, তাহলে রিপিট আসবে কই থেকে? ভাইয়া ফ্রিডম অ্যান্ড ইমানসিপেশনের ভিতরে পার্থক্য কি? আচ্ছা, আমি এটা ব্যাখ্যা করতেছি, চলো তাহলে সামনের দিকে চলে যাই। দেখো, ধরো এখানে তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে যে ইমানসিপেশন আর তোমার ইন্ডিপেন্ডেন্সের ভিতরে পার্থক্যটা কোথায়। বাংলা এটাকে বলা হয় একটাকে মুক্তি আর একটাকে বলা হয় হচ্ছে স্বাধীনতা। তো ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম, যেটাকে আমরা স্বাধীনতা বলি, তার সাথে মুক্তির পার্থক্যটা কোথায়? এটা খুব কনসেপচুয়াল ব্যাপার। সো প্রথম কথা, যে মুক্তি বলতে তোমার যে কোনো কিছু হতে পারে, যেমন আমরা সবাই স্বাধীন না? বলো, আমরা তো সবাই আমাদের বাংলাদেশে স্বাধীন, কিন্তু আমরা কি আসলেই মুক্ত? মুক্ত মানে কি? আমাদের চিন্তা ভাবনার স্বাধীনতা থাকা, আমাদের সবকিছু স্বাধীনতা থাকা, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় সরকার অনেক জায়গায় লিবারেল, কিন্তু অনেকখানে কিন্তু সমাজ সেটাকে মানে একসেপ্ট করে নেয় না। খেয়াল করে দেখো, ছেলেরা রাত 10টা 11টা পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, কিন্তু মেয়েরা রাত সন্ধ্যা 6টার পরে বাসার বাইরে থাকলে তাকে খারাপ চোখে দেখা হয়, বা তাকে নিয়ে কথা বলা হয়, বাইরে হ্যারাসমেন্টের শিকার হয়। তাহলে তার মানে কি? আমাদের সমাজে কিন্তু এখনো বাইরের দেশের মতো এই যে মানে নারীদের যে ইমানসিপেশন সেটা কিন্তু আসে না, এটাকে বলা হয় মুক্তি। কিন্তু তারা কিন্তু স্বাধীন, কিন্তু তারা কিন্তু মুক্ত না, অনেক ব্যারিয়ার্স আছে। তাহলে স্বাধীনতা শব্দটা তোমার রাইটস এর সাথে জড়িত, যেটা সরাসরি তুমি পাবা, অর্থাৎ একটা দেশ স্বাধীন কি পরাধীন, সেটা হচ্ছে মূল কথা। এরপরে তোমার মুক্তির কথা যদি বলো তুমি, তাহলে মুক্তি বলতে কি বোঝায়? তোমার এখানে কালচারাল বিষয়টা চলে আসে, সাংস্কৃতিক ভাবে তোমার স্বাধীনতা আছে কিনা। তুমি যে কোনো গান শুনতে পছন্দ করো, তোমাকে যে কোনো গান শুনতে দেওয়া হবে। তুমি ধরো এখন ইন্ডিয়ান গান শুনতেছো, তোমাকে কেউ বলতেছে ইস তুমি তো অনেক খ্যাত, ইন্ডিয়ান গান শোনো, তার থেকে আসো একটু মেটাল হেড শুনি আমরা। তার মানে কি? তুমি কিন্তু বাউন্ডারিতে আবদ্ধ হয়ে যাচ্ছ যে না, আমাকে মেটাল হেডই শুনতে হবে আমাকে ক্লাসি হওয়ার জন্য। বুঝতে পেরেছো? ফ্রিডম স্পিচের মতো কথা চলে আসছে এখানে। হ্যাঁ, ইকোনমিক্যাল আমাদের ইমানসিপেশনটা আছে কিনা, যে নারীরা, বিশেষ করে অনেকের বাসায় দেখবা যাদের বাসায় হচ্ছে কাজের বুয়া কাজ করে, তারা যত টাকা পয়সা কামায়, তাদের যে স্বামী বা হাজবেন্ড তাকে যে বাসায় দিয়ে আসে, মানে সে কিন্তু নিজে খরচ করতে পারে না। তার মানে কি? নারীদের স্বাধীনতা আছে, কিন্তু তাদের মুক্তিটা নাই। তারা যে ওই অর্থনৈতিকভাবে যে টাকা পয়সাটা কামাইছে, স্বামীকে দিতে হচ্ছে তার। কিন্তু মানে তোমার বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা যা আয় করে, তারা নিজেরাই কিন্তু ডিস্ট্রিবিউট করে, নিজেরাই খরচ করে। তাহলে মুক্তি বিষয়টা একটা বিশাল বড় টার্ম, যেটাকে আমরা ইমানসিপেশন বলি। তো এটা বলতে সকল ধরনের আমার একদম সম্পূর্ণ রাইটস বোঝানো হয়। আমরা যে কোনো কিছু যে কোনোভাবে চিন্তা করতে পারবো, আমাদের ফ্রিডম অফ স্পিচ থাকবে, এটাকে বলা হয় ইমানসিপেশন। আর যখন আমি কাগজে কলমে আমার দেশ স্বাধীন, আমার কোনো কিছু করতে বাধা নাই, সেটাকে আমরা ফ্রিডম বলবো। বুঝতে পারছো? তো এইটাকে আরো ভালো মতো বোঝানো যায়, এটাকে গ্লাস সিলিং বলা হয়। কি বলা হয়? গ্লাস সিলিং। তো আমাদের বাসার উপরে যে ছাদটা আছে, ছাদটা কিসের হয়? কনক্রিটের হয়, ইটের হয়। তো ছাদ আছে দেখে তুমি কিন্তু উপরে চলে যাইতে পারো না, তাই না? তোমার ধরো পাখা থাকলেও তুমি কিন্তু একটা রুম থেকে বের হইতে পারবা না। কিন্তু তোমার উপরে যদি কাচের একটা ছাদ থাকে, তুমি দেখে মনে করবে আমি আসলে মুক্ত, আমার আশেপাশে কিছু নাই। কিন্তু তোমার চারদিক থেকে গ্লাস বাউন্ডারি, আর উপর দিকেও তোমার কাচের একটা ছাদ করা। তার মানে তুমি যদি উঠতে যাও, বাধা পড়ে যাবা। তাইলে তোমার স্বাধীনতা ইজ সামথিং লাইক আ গ্লাস সিলিং, দ্যাট ইউ ক্যান ফিল দ্যাট ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, বাট প্র্যাকটিক্যালি ইউ আর নট। You will be free when you have the emancipation from the society, from the territory, from the government, or from the state or the country. এটি হচ্ছে মূল কথা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অনেক ডিটেলসে বললাম, কারণ এই প্রশ্নটা মানে আমি নিজেও যখন কলেজে ছিলাম, এই প্রশ্নটা আমার হচ্ছে কোনো একটা পরীক্ষায় সম্ভবত এসেছিল, বা ক্লাসে কোনোভাবে সলভ করাইছিল, সেজন্য মানে এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসতেই পারে এখান থেকে, ইমানসিপেশন আর ফ্রিডমের ভিতরে পার্থক্য কি, সেটা তোমরা লিখো। আশা করি এখন তাহলে লিখতে পারবা। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন অ্যান্সার আমরা কিভাবে করব সেটা নিয়ে একটু ব্যাখ্যা করি। তো প্রথম কথা দেখো, আমাদের কোয়েশ্চেন অ্যান্সারের জন্য কয় লাইন লিখবো? তো 2 থেকে 3টা সেন্টেন্সের ভিতরে কোয়েশ্চেন অ্যান্সার শেষ করব। আর দেখবা কখনো কখনো একটা প্রশ্ন থাকতে পারে, একটা প্রশ্নের সাথে জোড়া দিয়ে আরেকটা প্রশ্ন থাকতে পারে। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমরা কি প্যারা করে লিখবো কিনা।
আমাদের কিন্তু প্যারা করে লেখার দরকার নাই, একটা প্রশ্নের উত্তর যেখানে শেষ হবে তারপরের থেকে পরের প্রশ্নের উত্তরটা শেষ করে দিব একটা প্রশ্নের ক্ষেত্রে, তারপরে এ নাম্বারটা শেষ হইলো, বি নাম্বার আমরা পরের প্যারা যে শুরু করবো, ব্যাপারটা এইরকম। তো আলাদা প্যারা করে লিখলে যে নাম্বার কাটবে ব্যাপারটা এইরকম না, তবে যেহেতু এগুলোকে জোড়া লাগানো প্রশ্ন, তাই উত্তরটাও জোড়া লাগানো হওয়াটাই ভালো। তাহলে উত্তর কিভাবে করবা এটা নিয়ে কিন্তু মানে তোমাদেরকে যদি আমি বলেই দেই সবকিছু, তাহলে তোমাদের ক্রিয়েটিভিটি কিন্তু আর খাটানো হচ্ছে না। বাট আমি তোমাদেরকে আইডিয়া দিতে পারি, আইডিয়া কিরকম, তোমরা কোনো কিছু পারছো না সেইটার ক্ষেত্রে আমি তোমাদেরকে আইডিয়া দিতে পারি এইটা কিভাবে অ্যান্সার করবা, বাট কোয়েশ্চেন অ্যান্সার কি হবে এটা তোমার উপরে ডিপেন্ড করে। যেমন দেখো, হোয়াট আর হুইচ ফিচার্স অফ দ্য স্পিচ ডু ইউ অ্যাপ্রিসিয়েট মোস্ট। ফিচার বলতে কি বোঝানো হয়, অন্তর্নিহিত বিষয়াবলী। যেমন আমরা স্মার্টফোন কিনতে গেলে দোকানে যে জিজ্ঞেস করি আচ্ছা মোবাইলটার ফিচার কি, বলে এটা তো ভাই একটা অ্যান্ড্রয়েড সেট, লেটেস্ট অ্যান্ড্রয়েড, এটাতে হচ্ছে 40 মেগাপিক্সেল ক্যামেরা আছে, 8 জিবি র্যাম আছে, 128 জিবি রম আছে। তখন বলো হ্যাঁ ভাই ভাল লাগছে, কিনবো আমি। তো কেন ভাল লাগছে তুমি তারপরে কারণ ব্যাখ্যা করবা যে আমার র্যামের দরকার ছিল, অনেক বেশি র্যাম আছে তাই ভাল লাগছে। তেমনি ভাবে এই ভাষণটার ক্ষেত্রে কোন কোন বিষয় তোমার ভাল লাগছে এবং কেন ভাল লাগছে সেটা তোমার উল্লেখ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, থিম বলতে পারো, ফিচার ইজ আ সর্ট অফ থিম। তো যাই হোক, এখন ধরো আমার কাছে মনে হচ্ছে তার যে বোল্ডনেস ছিল বঙ্গবন্ধুর, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সো তোমাদের এক একজনের মাথায় এক একটা জিনিস আসতে পারে। সো কোনো বইয়ের অ্যান্সার চাচ্ছি না, তোমাদেরকে একদম মন থেকে বলতেছি যে তোমরা তো জীবনে একবার হলেও ৭ই মার্চের ভাষণটা শুনছো। তো তোমাদের কাছে কি মনে হয় এই ভাষণটার সবচেয়ে উল্লেখযোগ্য দিক কোনটা, একটা ইংলিশ শব্দে প্রকাশ করো সবাই, একটা ইংরেজি শব্দে আমাকে লিখে জানাও এই ভাষণটার ভিতরে সবচেয়ে তোমার পছন্দের পয়েন্ট কোনটা, বা কোন জিনিসটা বঙ্গবন্ধু সবচেয়ে ভালো লাগছে। ভেরি গুড। কারেজ, সুন্দর একটা শব্দ আসছে, কারেজ। ইন্সপিরেশন, ভেরি গুড, ইন্সপিরেশন। তাইলে এখানে চলে আসছে তোমার কি, এখানে চলে আসছে ইন্সপিরেশন। হ্যাঁ, তারপর বোল্ডনেস, আমি বললাম বোল্ডনেস, হ্যাঁ ইন্সপিরেশন মানে মোটিভেশন। হ্যাঁ, ডেডিকেশন চলে আসছে তোমার, ভেরি গুড। লিডারশিপ, থ্যাংক ইউ সো মাচ, লিডারশিপ চলে আসছে, ওকে ভেরি গুড। হ্যাঁ, তোমার হচ্ছে কি হতে পারে আর, এই তো অনেকে এরকম অ্যান্সার করতেছো। একজন লিখছো সোয়াগ, আচ্ছা না। হ্যাঁ, ব্রেভারি, ভেরি গুড, ব্রেভারি, ব্রেভারি একটা সুন্দর শব্দ, ওকে। হ্যাঁ, ইউনিটির কথা চলে আসছে। আর কি লাগে দেখো, তাহলে প্রত্যেকটা পয়েন্ট পেলাম, তাহলে এইগুলো হচ্ছে আমাদের উল্লেখযোগ্য ফিচার। এই ফিচারগুলোর আলোকে তুমি ব্যাখ্যা করবা কেন কারেজ মানে আমার কাছে অ্যাপ্রিসিয়েট করি, কেন ইন্সপিরেশনকে তার কারণ হিসেবে ব্যাখ্যা করবো। এই সবগুলো বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে একটা রেবেলে নিজেদেরকে নিয়োজিত করতে। দ্যাট ইজ ওয়াই আই অ্যাপ্রিসিয়েট দিস ফিচার্স আলট। বুঝতে পেরেছো? তো ব্রেক দিব তোমাদেরকে, যেহেতু আজান হচ্ছে। তার আগে ছোট্ট একটা কথা বলে রাখি, এই পুরো কোয়েশ্চেন অ্যান্সারটা তোমরা বাসায় করবা। করতে যেয়ে যদি কোথাও সমস্যা ফেস করো, ওই যে ইমানসিপেশন কিংবা ফ্রিডমের মতো, যে আসলেই পারতেছো না যে দুটোর ভিতরে তফাৎটা কি, তো তোমরা সেটাকে রেখে দিবা। তোমাদের পরবর্তী শুক্রবারে যে ইংলিশ ক্লাসটা হবে, ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে তো আমরা জয়েন করি। তো এই 10 মিনিটের মাঝখানে এসে তোমরা আগে থেকে প্রশ্নটা টাইপ করে রাখবা, জাস্ট কপি পেস্ট করে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার বক্সে দিয়ে রাখবা। আমরা ক্লাসের শুরুতে অথবা ক্লাসের শেষে তোমাদের ওটা নিয়ে আলোচনা করব। তাহলে এটাকে বলতে পারো তোমাদের একটা এইচডাব্লিউ, কিন্তু এইচডাব্লিউটা আমরা চেক করতে পারবো না। কিন্তু তোমরা যদি কোথাও করতে যে আটকে যাও, তাহলে সেটার সমাধান আমরা করতে পারবো ইনশাল্লাহ। সো এটাকে ধরে নিতে পারো তোমাদের এইচডাব্লিউ। আটকে গেলে প্রশ্ন করে রাখবো, আমরা সেটার উত্তর দিব তোমাদেরকে। হ্যাঁ, এখানে সেলফ স্টিম হতে পারে, ভেরি গুড, সেলফ স্টিম একটা সুন্দর কথা বলেছো। তো যাই হোক, এখন ব্রেক থাকুক, ব্রেকের পরে ইংলিশ সেকেন্ড পার্টে চলে যাব। সো ব্রেক, এখন বাজে হচ্ছে 7টা 4, আমরা ঠিক 7টা 10-এ ক্লাস স্টার্ট করব।